একটি বাস লোকজন নিয়ে জঙ্গলের ভিতর দিয়ে ছুটে যাচ্ছে। ভিতরে থাকা একজন যাত্রী বাস কন্ডাক্টরকে বলে ওঠে, এই যে দাদা, শুনছেন? সামনেই তো হরিপুর বাস স্টেশন। জি দাদা, সামনেই হরিপুর বাস স্টেশন, কিন্তু কেন? আমাকে ওই বাস স্টেশনে নামিয়ে দিবেন। আসলে আমি নতুন তো, এদিকের তেমন কিছুই চিনি না। তার এই কথা শুনে বাসের সকল যাত্রী তার দিকে তাকিয়ে রইল। সুশান্ত এমন অবস্থা দেখে একটু বিব্রত বোধ করল। সুশান্ত বাস থেকে নেমে যাওয়ার সময় কন্ডাক্টর তাকে বলে, দাদা, একা একা স্টেশনে না নামলেই ভালো করতেন। আর নেমে যেহেতু গেছেন, আপনার বাড়ি থেকে আপনাকে নিয়ে যাওয়ার জন্য কোনো লোক না আসা পর্যন্ত একা একা জঙ্গলের ভিতর দিয়ে যাবেন না। ও রাস্তাটা রাতের বেলায় ভালো না। কথাটা শুনে সুশান্ত বলে ওঠে, না দাদা, একা যাব না, আমাকে নিতে একজন লোক আসবে। ও আচ্ছা, ঠিক আছে। উনি না আসা পর্যন্ত আপনি অপেক্ষা করেন, তাতে আপনারই মঙ্গল হবে। ওস্তাদ, গাড়ি ছাড়েন। এরপর বাসটি সেখান থেকে চলে যায়। সুশান্ত বাস স্টেশনে দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ পার হয়ে যায়, কিন্তু কোনো লোকেরই দেখা নেই। নির্জন শুনশান জায়গাটাতে রাতের ঝিঝি পোকা, হুতুম পেঁচা আর থেকে থেকে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। চারদিকটা এতটাই নির্জন ছিল যে কারো মনে ভয় সৃষ্টি করবে। কি ব্যাপার, লোকটার কোনো খবর নেই? না, এভাবে থেকে তো বিরক্ত হয়ে গেছি। যাই হোক, একাই রওনা দিই, হয়তো তার সাথে রাস্তায় দেখা হয়ে যাবে। সে জঙ্গলের ভেতরের রাস্তায় হরিপুর যাওয়ার একটি দিক নির্দেশক বোর্ড দেখতে পেল। আরে, ওই তো হরিপুর যাওয়ার দিক নির্দেশিকা দেওয়া আছে। তাহলে ওই রাস্তা ধরে এগোতে থাকলেই হরিপুর গ্রামে পৌঁছে যাব। বেশ কিছু দূর যাওয়ার পরে সে 3 রাস্তার মোড়ে চলে আসে। 3 রাস্তার মোড়ে তো চলে আসলাম, এখন কোন রাস্তায় যাব? বাম দিকের রাস্তায় নাকি ডান দিকের রাস্তায়? কি এক চিন্তার মধ্যে পড়ে গেলাম। এই কথা ভেবে সে চিৎকার করে ওঠে, কেউ কি আছেন? শুনতে পাচ্ছেন আমাকে? আমি হারিয়ে গিয়েছি, আমি হরিপুর গ্রামে যাব। কিন্তু তার কথার সাড়া কেউ দিল না। সে আবারও চিৎকার করে বলে ওঠে, কেউ কি আছেন নাকি? আমাকে শুনতে পাচ্ছেন? না, মনে হয় তো কেউ নেই আশেপাশে। তখন একটি আওয়াজ তার কানে এলো, শুনতে পাচ্ছি, আপনি বাম দিকের রাস্তায় আসুন, এটাই হরিপুর গ্রামে যাওয়ার রাস্তা, আমি এদিকে আছি। ও আচ্ছা, ঠিক আছে, কিন্তু আপনি কি সেই লোক যার স্টেশনে যে আমাকে নিয়ে আসার কথা ছিল? কিন্তু সে তার প্রশ্নের কোনো উত্তর পেল না। সে ওই লোকটার কথা মতো চলে গেল বাম দিকের রাস্তায়। কি লোক রে বাবা, আমার প্রশ্নের কোনো উত্তরই দিল না। আর বাম দিকের রাস্তায় তো চলে আসলাম, কিন্তু কি ব্যাপার, লোকটাকে তো আশেপাশে কোথাও দেখছি না কেন? তখন সুশান্ত চোখে পড়ল রাস্তার সামনের দিকে। সে তাকিয়ে দেখে দূরের অন্ধকারে এলোচুলে একটি মেয়ে দাঁড়িয়ে আছে।
চুলগুলো বাতাসে উঠছে। তা থেকে সুশান্ত প্রচণ্ড ভয় পেয়ে গেল। কে 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 আপনি? এইভাবে পথ আটকে দাঁড়িয়ে আছেন কেন? কিন্তু কোনো উত্তর দিল না, দূরেই দাঁড়িয়ে রইল। ভয়ে সুশান্ত শরীর যেন ঘেমে উঠেছে। এরপর সেই মেয়েটি আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসতে থাকলো। তখনই সেখানে অন্ধকারের মধ্যে থেকে একটি লোক এসে হাজির হল। তার হাতে থাকা একটি তাবিজ তুলে ধরল তার দিকে। তাবিজ দেখে সে ভয়ঙ্কর মেয়েটি থমকে গেল আর একটি চিৎকার করে সেখান থেকে বাতাসে মিলিয়ে যায়। এমন অবস্থা দেখে সুশান্ত ভয়ে সেখানে জ্ঞান হারালো। পরের দিন সকালে সে যখন চোখ মেলল, সে নিজেকে একটি ছোট্ট খাটের উপর আবিষ্কার করল। সে উঠে বসল আর নিজের শরীরে হাত রেখে বুঝল সে এখনো বেঁচে আছে। আর তখনই সে ঘরে তার জন্য এক পেয়ালা চা নিয়ে একজন লোক এসে হাজির হলো। সুশান্ত তার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন সে আগে কখনো মানুষ দেখেনি। কি হলো, এইভাবে তাকিয়ে আছেন কেন? আগে কি কখনো জীবিত মানুষ দেখেননি নাকি? কাল রাতে আমাকে কি তুমি বাঁচিয়েছিলে? হ্যাঁ, আমিই ছিলাম। আর আমার নাম অনিমেষ। আমি এই হরিপুর গ্রামেই থাকি। আর আমি আপনাকে এই গ্রামে ডেকে পাঠিয়েছিলাম। তাহলে তুমি আমাকে বাস স্টেশনে নিতে কেন গেলে না? শুধু শুধু আমাকে সেই জঙ্গলে মরার জন্য ছেড়ে দিয়েছিলে না? জানো কি, ওখানে আমার উপর একটা... হ্যাঁ, আপনার উপর একটা ভয়ঙ্কর প্রেত আক্রমণ করতে যাচ্ছিল। তুমি কি করে জানলে? তুমি কি দূর থেকে সব দেখছিলে নাকি? আরে না না, তা না। আমি তো আপনাকে আনতেই যাচ্ছিলাম, কিন্তু আমার বাড়ি থেকে বাহির হতে একটু দেরি হয়ে যায়। আর আপনাকে তো এই ভয়ঙ্কর ব্যাপারটা সমাধান করার জন্যই ডেকেছি। দেখো, আমি প্যারানর্মাল বিষয়ে গবেষণা করি। আমি কোনো তান্ত্রিক বা ওঝা নই যে মরাকে জিজ্ঞেস করে তাকে মুক্তি দিয়ে দিব। দেখো, আমি এইসবের মধ্যে নেই। আমি কালই ফিরে যাব, বাস। আচ্ছা যান, কিন্তু আমি যে আপনাকে অগ্রিম কিছু টাকা দিয়েছিলাম, সেটার কি হবে? টাকার কথা শুনে সুশান্ত চুপ করে যায়, কারণ সে যেই অগ্রিম টাকা নিয়েছে সেটা সে খরচ করে ফেলেছে। তখনই অনিমেষের ঘরে একটি 10 থেকে 12 বছরের ছেলে কান্না করতে করতে ঘরের ভিতরে প্রবেশ করলো। অনিমেষ দাদা, অনিমেষ দাদা, আমার বাবাকে মেরে ফেলেছে, আমার বাবাকে মেরে ফেলেছে দাদা। এটা শুনে অনিমেষ সেই ছেলেটার সাথে দৌড়ে গেল, আর তাদের পিছন পিছন অনিমেষও ছুটে গেল। অনিমেষ সেখানে যেয়ে অবাক হয়ে গেল, কারণ মাটিতে পড়েছিল একটি লাশ, যার ঘাড়টি পিছন দিকে ঘোরানো ছিল। আর লাশের পাশেই বসে সেই ছেলেটি কান্না করছিল। এরপর সেখানে গ্রামের আরো লোকজন এসে জড়ো হলো। তখন গ্রামের প্রধান সেখানে এসে হাজির হয় আর বলে, এটা এই গ্রামের 19 নম্বর লাশ। জানি না ওই পেতনিটা আমাদের কাছে কি চায়। অর্ধেক গ্রামবাসী তো গ্রাম ছেড়ে চলে গেছে ভয়ে, আর যারা এই গ্রামে আছে তাদের একে একে মেরে চলেছে সেই পেতনিটা। গ্রাম প্রধানের কথা শুনে সুশান্ত বলে ওঠে, ওর মুক্তির দরকার, আর ও মুক্তির জন্য দর পাচ্ছে। গ্রামের প্রধান সুশান্তের কথা তেমন পাত্তা না দিয়েই সেখান থেকে চলে গেল। গ্রামবাসীরাও সুশান্তের কথায় কান দিল না। সুশান্তর কথায় পাত্তা না দেওয়ার অবশ্য কারণ আছে। কারণটা হলো, সে গ্রামে আসলো সবে কয়েকদিন হয়, আর তাকে এখনো গ্রামে কেউই চেনে না ভালোভাবে। আমি জানি গ্রামবাসী আমার কথা কানে তুলবে না। সবে তো গ্রামে আসলাম। যাই হোক, আরো গভীরভাবে ব্যাপারটা দেখতে হবে। আজ রাতে একবার ভালোভাবে গ্রামটা ঘুরে দেখতে হবে। দিনের আলো যে সন্ধ্যার অন্ধকার নেমে আসলো। সন্ধ্যা হওয়ার সাথে সাথেই গ্রামের সবাই যে যার ঘরের দরজা জানালা বন্ধ করে দিল ভয়ে। গ্রামের আশেপাশের জঙ্গল থেকে ভেসে আসছিল শিয়ালের ডাক। তা শুনে গ্রামের পাড়ার কিছু কুকুর ডেকে উঠল।
সুশান্ত রাতে গ্রামটাকে ঘুরে দেখার চিন্তা করছিল। তখন অনিমেষ বলে ওঠে, কি মশাই, কি ভাবছেন এত বসে বসে? এই তো ভাবছি রাতে একবার বের হব। ও কাজ ভুলেও করবেন না দাদা, আপনার জন্য বাহির না হওয়াটাই মঙ্গল হবে এখন। এই কথা বলে অনিমেষ চলে যায়। রাতে খাওয়া দাওয়া শেষে সুশান্ত শুয়ে পড়ে। তার একটু পরেই অনিমেষ আসে। কি মশাই, ঘুমিয়ে গেলেন নাকি? ও দাদা, শুনছেন নাকি, ঘুমিয়ে গেলেন? কিন্তু সুশান্তর কোনো সাড়া না পেয়ে অনিমেষ সেখান থেকে চলে যায়। তার একটু পরেই সুশান্ত উঠে বসে আর ঘর থেকে বের হয়ে যায়। পুরো গ্রামটাকে এখন ভূতুরে গ্রাম বলে মনে হচ্ছে। কোথাও একটা লোকও নেই, সবাই ভয়ে ঘরের খিল দিয়ে বসে আছে। সুশান্ত গ্রামটা ঘুরে দেখল, কোনো কিছুই তার নজরে পড়ল না। কিন্তু তার মনে ভয় কাজ করছিল। না, এভাবে আর ঘোরাঘুরি করে লাভ নেই, যাই ঘরেই ফিরে যাই। সুশান্ত ঘরে ফিরে যাচ্ছিল, হঠাৎ তার চোখে পড়ে একজন লোক চাদর মুড়ি দিয়ে কোথায় যেন যাচ্ছে। সুশান্ত একটু ঘাবড়ে গেলেও পরক্ষণে তার পিছু নেয়। সে লোকটি জঙ্গলের অন্ধকারের মধ্যে যে আগুন জ্বালিয়ে মন্ত্র জপ করতে থাকে। লোকটির মুখ চাদর দিয়ে ঢাকা থাকায় তাকে চিনতে পারল না সুশান্ত। তার একটু পরেই সেখানে এসে হাজির হয় সেই পেতনিটি। আর সেই লোকটি তাকে যেন কিছু একটা বলছে। এরপরেই সেখান থেকে সেই পেতনিটি উধাও হয়ে যায়। সুশান্তর আর কোনো কিছুই বুঝতে বাকি রইল না। সুশান্ত তখন সেখান থেকে বাড়ি ফিরে যায়। পরের দিন সকালে আরো একটি লাশ দেখতে পায় গ্রামবাসী। এইভাবে আর কত, এই নিয়া বিষটা তাজা প্রাণ কাইরা নিল ওই পেতনিটা। এইভাবে চললে তো এই গ্রামটা একদিন মানুষ শূন্য হইয়া যাইব। তখন সুশান্ত বলে ওঠে, ওই পেতনিটির মুক্তির দরকার। আর এই পেতনিটি এসব কারো ইশারায় করছে। কেউ তো আছে আড়ালে তার বদলা নিচ্ছে, আর তার উদ্দেশ্য হাসিলের জন্য তাকে দিয়ে সব কাজ করাচ্ছে। কি সব উল্টা পাল্টা বকছো? তুমি দুদিন হয় শহর থেকে গ্রামে আসছো, এরই মধ্যে সব বুঝে গেলে, তাই না? আমি কোনো পাগল নই যে উল্টো পাল্টা বকবো। আমি নিজে ওই পেতনিটাকে দেখেছি, আর কাল রাতে আমি সেই লোকটাকেও দেখেছি যে এসব ওই পেতনিকে দিয়ে করাচ্ছিল। তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? আর তাকে যেহেতু তুমি দেখেছো, তাহলে বলো কে সে? না, আমার কাছে কোনো প্রমাণ নেই, আর আমি তার চেহারাটাও বুঝতে পারিনি, কারণ রাতের অন্ধকারে সে তার পুরো শরীরটাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিল। যত সব ফালতু আর মন গড়া কথা তার কাছে। তুমি এইখানে সময় নষ্ট না করে তোমার শহরেই ফিরা যাও। এ কথা বলে গ্রামের প্রধান সেখান থেকে চলে যায়। গ্রামবাসীরাও নিজ নিজ ঘরে ফিরে যাচ্ছিল। তখন সুশান্ত বলে ওঠে, আমি এই গ্রামে এসেছি আপনাদেরকে সাহায্য করতে। যদি আপনারা আমাকে সাহায্য না করেন, আপনাদেরও এমন মৃত্যু হতে থাকবে। আর এমন সময় আসবে কেউ আর বেঁচে থাকবে না এই গ্রামে। সবাইকে তার গ্রাস করে নিবে সেই পেতনিটা। কিন্তু গ্রামবাসীরা আর দাঁড়ালো না। লাশটির সৎকার করে যে যার বাড়ি ফিরে গেল। দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা নেমে আসলো গ্রামে। তখন সুশান্ত দেখল দরজায় সেই ছেলেটি দাঁড়িয়ে আছে। সুশান্ত ছেলেটিকে তার কাছে ডাকলো। ছেলেটি এসে তার বাবার সাথে ঘটে যাওয়া সব কিছুই বলল। দাদা, আমরা তো এই গ্রাম ছাড়তেই চেয়েছিলাম, আর এই কথা শুধু আমার বাবা গ্রামের প্রধানকেই জানিয়েছিল।
আর সেই দিন আমরা যখন জঙ্গল দিয়ে গ্রাম ছেড়ে যাচ্ছিলাম, তখনই আমার সামনে সেই পেটটি এসে আমার বাবাকে মেরে দেয়। আর আমিও ছুটে আসি আপনাদের কাছে। এই কথা বলে ছেলেটি কান্না শুরু করে দিল। সুশান্ত ছেলেটির মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিচ্ছিল। তখনই গ্রামের কিছু লোক সুশান্তর ঘরে প্রবেশ করলো। তাদের সবারই কাছে গ্রামের প্রধানের বিরুদ্ধে কিছু না কিছু ঘটনা ছিল। সব শুনে সুশান্ত প্রধানের উপর সন্দেহ হলো। আমারও সবকিছু শুনে মনে হচ্ছে এর পিছনে গ্রামের প্রধানের হাত রয়েছে। চলেন সবাই প্রধানের বাড়ির দিকে যাই। সুশান্ত গ্রামের সবাইকে নিয়ে গ্রাম প্রধানের বাড়ির দিকে রওনা দিল। সুশান্তর কথা শুনে গ্রামের সবারই গ্রামের প্রধানের উপর সন্দেহ হয়। এজন্য তারাও রাগে প্রধানের বাড়ির দিকে রওনা দেয়। তারা প্রধানের বাড়ির কাছে আসতেই দেখে প্রধানের লাশ পড়ে আছে উঠানের মাঝে, আর তার পাশেই বসে প্রধানের বউ হাউমাউ করে কান্না করছে। তখন সেই ছোট্ট ছেলেটি বলে ওঠে, আমাদের তো গ্রামের প্রধানকেই সন্দেহ হয়েছিল, কিন্তু এখন সেই পেতনিই প্রধানকেই মেরে দিল। ছেলেটির কথা শুনে গ্রামবাসীর বিশ্বাস সুশান্তের উপর থেকে উঠে যায়। সকল গ্রামবাসী নিজ নিজ বাড়িতে চলে যায়। সুশান্ত চলে আসে সেখান থেকে। তারপরেই গ্রামে এসে হাজির হয় ভৈরব তান্ত্রিক। তিনি এসেই গ্রামের মাঝখানে বড় গাছটার নিচে বসেন। তাকে দেখে যেন গ্রামের সবার দেহে প্রাণ ফিরে পেল। গ্রামের সবাই এসে জড়ো হয় তার সামনে। তখন সুশান্ত সেখানে আসে। তাকে দেখে ভৈরব তান্ত্রিক বলে, আয় আয় সুশান্ত, তোকেই তো খুঁজছিলাম। তো চিঠি পেয়ে আর দেরি না করেই চলে আসলাম আমি। তা বল, কি সমস্যা হয়েছে গ্রামে, যার জন্য আমাকে ডেকে পাঠালি? তখন সুশান্ত গ্রামে ঘটে যাওয়া সবকিছুই বলে এবং তার সন্দেহের কথাও বলে তান্ত্রিককে। এই সব কিছুর পিছনে আমি দুজন লোককে চিহ্নিত করি। তার মধ্যে একজন গ্রামের প্রধান ছিল, কিন্তু তাকেও সেই দ্বিতীয়জন তার স্বার্থের জন্য মেরে দিয়েছে। তার এই কথা শুনে গ্রামবাসী সবাই অবাক হয়ে যায়। সবাই তাকিয়ে থাকে সুশান্তের দিকে। গ্রামবাসীকে তাকিয়ে থাকতে থেকে সুশান্ত বলে, জানি আপনারা সবাই অবাক হচ্ছেন। আমি আপনাদের এসব কিছু বলিনি, কারণ আসল কালপ্রিটটা সতর্ক হয়ে যেত। তখন গ্রামবাসী সবাই বলে ওঠে, কে কে সেই লোক? আমরা তার নাম জানতে চাই। কে সেই লোক? আমরা সকলেই তার নাম জানতে চাই। সে আর কেউই নয়, অনিমেষ, যে আমাকে এই সমস্যা সমাধানের জন্য এই গ্রামে নিয়ে আসে। সবাই সুশান্তর কথা শুনে অবাক হয়ে যায়। তখন সুশান্ত আবার বলে ওঠে, অবাক হওয়ার কিছুই নেই। সে আমাকে নিয়ে আসছিল এই জন্যই, যাতে কেউ তাকে সন্দেহ না করে। সবই তো বুঝলাম। সে লোকটি এখন কোথায়? সে এখানে নেই এখন, কারণ সে তার কার্য হাসিলের জন্য হয়তো সেই পেতনিকে অন্য কারো নাম বলতে গিয়েছে, যাতে গ্রামবাসী আগামীকাল সকালে 22 নম্বর লাশটিও দেখতে পায়, আর ভয়ে তারা আস্তে আস্তে গ্রাম ছেড়ে চলে যায়। তাহলে আর দেরি করা ঠিক হবে না। সবার আগে সেই প্রেত আত্মাটাকে মুক্তি দিতে হবে, যাতে সে আর কারো ক্ষতি করতে না পারে। এই কথা বলে তান্ত্রিক চলে যায় গ্রামের জঙ্গলের দিকে। তাকে অনুসরণ করে সুশান্ত আর গ্রামবাসীরা পিছু নেয়। জঙ্গলের ভিতরে যে তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করে, তখন চারদিক থেকে চিৎকার ভেসে আসে। এরপর ভেসে আসে কান্নার শব্দ। আয় সামনে আয়। কে তুই? কেন এমন করছিস? কেন মারছিস গ্রামবাসীদের? দেখা দে আমায়, সামনে আয় আমার। তখন তার সামনে সেই পেতনির আগমন ঘটে। মুক্তি চাই, মুক্তি। আমি ওই মানুষ রূপী অনিমেষের হাত থেকে মুক্তি চাই।
ধরে রেখে কষ্ট দিয়ে এসব কাজ করাচ্ছে। আমি মুক্তি চাই। ঠিক আছে, আমি তোকে মুক্তি দিব। তোর কথা দিতে হবে তুই গ্রাম ছেড়ে চলে যাবি, তুই আর কারো ক্ষতি করবি না। ঠিক আছে, আমি চলে যাব, কিন্তু আমাকে তুই আগে মুক্তি করে দে। আমার আর সহ্য হচ্ছে না। যা, তুই আজ থেকে মুক্ত। ঠিক তখনই সেখানে অনিমেষ এসে হাজির হয়। না, ওকে কেউ মুক্তি করবেন না, আমি তা হতে দেব না। তা না হলে এই গ্রামের জমিগুলো হাতছাড়া হয়ে যাবে, আর এই গ্রামে বড় করে তোমার আর কারখানা দেওয়া হবে না। আরে বাহ সুশান্ত, তুমি তো অনেক চালাক, এত তাড়াতাড়ি সবকিছু বুঝে ফেললে, বাহ। আমি তোমাকে প্রথম রাত থেকে সন্দেহ করি। তুমি যে তাবিজটা দিয়ে পেতনিটাকে রুখে দিয়েছিলে, আমি তোমার অবর্তমানে সেই তাবিজটাকে পরীক্ষা করি, কিন্তু আমি দেখি সেই তাবিজের ভিতর কিছুই ছিল না, ফাঁকা ছিল সেটি। সেদিন থেকেই তোমার উপর আমার সন্দেহ হওয়া শুরু হয় অনিমেষ। সেই দিন রাতে তুমি আমাকে ঘরের বাহিরে যেতে না করে তুমি বের হয়ে যাও, যা আমি বুঝতে পারি। আর শরীরে চাদর জড়িয়ে যে তুমি বাহির হও, তা আমার আর বুঝতে বাকি থাকে না। আরে সুশান্ত, তুমি তো আমার ভাবনার থেকেও বেশি চালাক বের হলে। যাই হোক, ভালোই হলো। আজ সব গ্রামবাসীকে আমার বসে থাকা পেতনি দিয়ে মেরে ফেলবো। আমার আর একজন একজন করে মারার জন্য অপেক্ষা করতে হবে না। সেই আশা তুমি ছেড়ে দাও। সেই পেতনি আজ থেকে মুক্ত। সে আর তোর কথা শুনবে না। আমি তাকে মুক্ত করে দিয়েছি। অনিমেষ দেখে সত্যি সেই প্রেত আত্মাটি মুক্তি পেয়ে রাগে গড় গড় করতে থাকে আর তার দিকে এগিয়ে আসতে থাকে। মুহূর্তে অনিমেষের কাছে এসে নিমিষে তার ঘাটকে ঘুরিয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। মাটিতে পড়ে থাকে অনিমেষের নিথর দেহটি। গ্রামবাসীও মুক্তি পায় সে ভয়ঙ্কর প্রেত আত্মার হাত থেকে। আর ভয় নেই, গ্রামবাসীরা এখন নিরাপদ সেই ভয়ঙ্কর প্রেত আত্মার হাত থেকে। এই গ্রাম অনেক লোকের মৃত্যু দেখেছে। আজ থেকে এই গ্রামে নেমে আসুক শান্তির ছায়া।